আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা কোন রুলসটা পড়ছিলাম বলো? লাস্ট নিয়মটা কি ছিল? প্রোনাউন রেফারেন্সের লাস্ট নিয়মটা কি ছিল? কি আমার আফসা আফসা মনে পড়ছে যে সিঙ্গুলার, ওই সিঙ্গুলার প্লুরালের নিয়মটা একটু চেক করো খাতাটা। ক্লাস 3। আচ্ছা আমি একটু বলি, তোমাদের মনে হয় এই নিয়মটা পড়াইছিলাম যে আচ্ছা 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 ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? কোনটা বুঝো নাই বলো? লাস্ট ক্লাস পর্যন্ত কার কোথায় সমস্যা আছে বলো? শেষেরটা বুঝো নাই? আচ্ছা তাহলে শেষের রুলসটা থেকে আবার শুরু করি। দেখো শেষের নিয়মটা কি ছিল, যে পার্সোনাল প্রোনাউন এর পজেসিভ এবং অবজেক্টিভ ফর্ম সর্বদা সাবজেক্ট অনুসারে হবে, এই নিয়মটা ছিল। আচ্ছা তাহলে একটু আবারও লিখে দিচ্ছি, দেখো পার্সোনাল পার্সোনাল প্রোনাউনের, আসো, পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ অবজেক্টিভ ও পসেসিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম অনুসারে হবে। মূলত সাবজেক্টিভ ফর্ম অনুসারে হবে। এটা তো সহজ একটা কথা। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো আমি যদি বলি আই, এই আই হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। আই হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। এই সাবজেক্টিভ ফর্মটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, এটা হচ্ছে পসেসিভ। এখন দেখো এইটা বলছে যে কোনো একটা পার্সোনাল প্রোনাউন, যেমন আই, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে উই, হি, শি, দে, এগুলা পার্সোনাল প্রোনাউন, কারণ এগুলা দ্বারা কি বোঝায়? ব্যক্তি বোঝায়। আমি লিখে দিচ্ছি, দেখো আই, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে দে, তারপর আছে ইউ, হি, শি। যদি এই পার্সোনাল প্রোনাউন গুলো থাকে, এগুলো পার্সোনাল প্রোনাউন প্লাস হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আমি লিখে দিচ্ছি, দেখো সাবজেক্টিভ ফর্ম, এবং এটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। যদি তুমি এই পার্সোনাল প্রোনাউন গুলো সাবজেক্টিভ ফর্মে দেখো, তাহলে আমাদের এইটার যে অবজেক্টিভ ফর্ম আর পসেসিভ ফর্ম, এরাও মূলত সাবজেক্টিভ ফর্ম অনুসারে হবে। যেমন যদি সাবজেক্ট হিসেবে আই থাকে, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম হবে মি, বুঝতে পারছো? পসেসিভ ফর্ম হবে মাই। যেমন আই আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। খেয়াল করো এখানে সাবজেক্ট কে? আই। এটা একটা পার্সোনাল প্রোনাউন, তাহলে এইটার যে পসেসিভ ফর্ম, এটা কি আই অনুসারে হইছে না? আই অনুসারে হইছে কিনা? আবার যদি বলি যে শি লাইকস হার নিউ ড্রেস, এইটাই এখানে বুঝাইছে যে তুমি যদি অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম ব্যবহার করো, তাহলে এই সাবজেক্টিভ ফর্ম অনুসারেই ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারছো এই পর্যন্ত? তাহলে যদি তুমি অবজেক্টিভ ফর্ম বা পসেসিভ ফর্ম ব্যবহার করো, তাহলে তোমাকে অবশ্যই কি অনুসারে? সাবজেক্ট অনুসারেই করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? সমস্যা আছে? তো এটাই লিখছি যে কোন একটা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম মূলত সাবজেক্ট অনুসারেই হবে। এবং একটা জিনিস মনে রাখবা, যে যদি তোমার দেখা যায় যে সাবজেক্ট, মানে এটার আরেকটু বিস্তারিত যদি বলি, দেখো যদি দেখো যে পার্সোনাল প্রোনাউন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এইটা যদি সিঙ্গুলার থাকে, আমরা কিন্তু গতকালকে বা গত ক্লাসে একটা নিয়ম পড়েছিলাম যে যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাহলে প্রোনাউনও কি হবে? সিঙ্গুলার। আর যদি সাবজেক্টিভ ফর্মটা প্লুরাল হয়, তাহলে আমার অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মটাও কি হবে? প্লুরাল। মানে সাবজেক্টিভ ফর্ম অনুসারে তোমার যে প্রোনাউন গুলো হয়, এগুলা ওই অনুসারেই হয়। তাহলে এখানে মনে মনে রাখবা যে যদি পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্টিভ ফর্ম সিঙ্গুলার হয়, তাহলে তোমার পসেসিভ আর হচ্ছে অবজেক্টিভ এরাও সিঙ্গুলার হবে।
আর যদি পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্টিভ ফর্ম এটা যদি প্লুরাল হয় তবে হচ্ছে তোমার অবজেক্টিভ অথবা পসেসিভ এরা হচ্ছে প্লুরাল হবে, প্লুরাল। এখন দেখো আমি যদি এখানে দেখি আই, তাইলে আমার কি এটা পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এই জন্য হলো মাই। কিন্তু আমি যদি আমার এখানে দেখতাম যে দে উইল ট্রাই, খেয়াল করো এই দে কি প্লুরাল না? তাহলে আমি যদি এইভাবে লিখি দে উইল ট্রাই, এখানে কি লিখবো, হি ইজ নাকি দেয়ার? দেয়ার। তাহলে দে উইল ট্রাই দেয়ার বেস্ট টু ডু ওয়েল, ভালো করার জন্য তাড়াতাড়ি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। অর্থাৎ এখানে যেহেতু তুমি প্রোনাউন দেখতে পাচ্ছ প্লুরাল, এই জন্য তোমার এখানে পসেসিভ ফর্মটা হয়ে গেল প্লুরাল। কিন্তু এখানে যদি সিঙ্গুলার ফর্ম দেখতা তাহলে পসেসিভ ফর্ম হতো সিঙ্গুলার। রুলসটা ক্লিয়ার? তো চলো আমরা একটু আরো এক্সাম্পল দেই যাতে করে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়। বুঝতে পারছো এই পর্যন্ত? ওকে, ডান। তাহলে আমরা এক্সাম্পলের মধ্যে যাই। দেখো লেখা আছে, আচ্ছা গতকালকে মনে হয় লিখছিলাম যে ডেভিড এন্ড রিগার্ন, এরকম একটা এক্সাম্পল লিখছিলাম নাকি নাই? আচ্ছা, তারও ওই এক্সাম্পলটা কি আবার লিখবো? দেখো লিখলাম ডেভিড, আচ্ছা ডেভিড না লিখে রাখি গনেরিল এন্ড কি রিগান, এটা হচ্ছে দুইটা মেন নাম। আচ্ছা, কিং লিয়ার্স elder daughter, লিয়ার্স elder daughters gave her father flattering answers. আচ্ছা একটু লক্ষ্য করো এখানে গনেরিল এবং কি রিগান, কয়জন? গনেরিল এবং কি রিগান, আরেকটা নাম ছিল কর্ডেলিয়া। অর্থাৎ এই যে গনেরিল, তারপর হচ্ছে রিগান এবং কর্ডেলিয়া, ওরা ছিল 3 বোন। কয় বোন? 3 বোন। তো রাজা লিয়ার উনি চিন্তা করলেন যে আমি আমার মৃত্যুর আগে 3 সন্তানের মাঝে আমার সমস্ত সম্পত্তি, সমস্ত রাজ্য ভাগ করে দিব। সো উনি চাইলেন যে রাজ্য ভাগের পূর্বে জানতে চাইলেন যে আমার কোন মেয়ে আসলে আমাকে কেমন ভালোবাসে, কতটা ভালোবাসে। সো উনি তখন ওনার বড় 2 মেয়েকে ডাকলেন। প্রথমে ডাকলেন গনেরিলকে ডাকার পরে সে ছিল কি তার বড় মেয়ে। ডাকার পর জিজ্ঞাসা করলো যে আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সে বলল আমি আপনাকে এত ভালোবাসি যে আমি আসলে মুখে বলে এটা প্রকাশ করতে পারবো না। মানে অনেক বেশি তোষামত করে, পাম্পট্টি মারে। এই পাম্পট্টিতে মুগ্ধ হয়ে রাজা তার সম্পদের 3 ভাগের 1 ভাগ ওই মেয়েকে লিখে দেয়। এরপর সে তার মেঝো মেয়ে রিগানকে ডাকে। রিগান ছিল ম্যারিড, এই গনেরিলও ছিল ম্যারিড, রিগানও ছিল ম্যারিড। সো সেকেন্ড মেয়েকে ডাকে, জিজ্ঞাসা করে তুমি আমাকে কত ভালোবাসো? সেও এরকম পাম্পট্টি মার্কা উত্তর দেয়, দিয়ে রাজার রাজ্যের 1/3 লাভ করে। এবার কোন মেয়ে? ছোট মেয়ে কর্ডেলিয়া, তাকে ডাকা হয় এবং জিজ্ঞাসা করে আচ্ছা মা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সে তখন বলে যে আমি আপনাকে ততটুকুই ভালোবাসি বাবা হিসেবে আপনাকে যতটুকু ভালোবাসা দরকার। তখন রাজা জিজ্ঞাসা করে যে আমাকে তুমি ওদের মতো সবচেয়ে বেশি ভালোবাসো না, বা সবটুকু ভালোবাসা আমার জন্য না? তখন ওই মেয়ে বলে যে না, আমার সমস্ত ভালোবাসা আপনার জন্য না। স্পষ্ট লেখা আছে গল্পে, ওই নাটকের ভিতরে, যে ওই মেয়ে বলে কর্ডেলিয়া যে আমি যদি আপনাকেই আমার সমস্ত ভালোবাসা দিয়ে দিই তাহলে আমার স্বামীর জন্য কি থাকবে? ঠিক আছে, সো আপনাকে আমি ততটুকুই ভালোবাসি যতটুকু ভালোবাসা দরকার ছিল। এই কথা শুনে তো রাজা অবাক। রাজা তো অবাক যে কি আমার মেয়ে আমাকে সব ভালোবাসে না? হ্যাঁ, তাকে তার উপর রেগে যায় এবং তাকে রাজ্যের কোনো ভাগ দেয় না, তাকে রাজ্য থেকে বের করে দেয়। পরবর্তীতে ওই মেয়ের ফ্রান্সের রাজপুতের সাথে বিয়ে হয়। অনেক লম্বা কাহিনী, এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা ট্র্যাজেডি ড্রামা কিং লিয়ার থেকে নেওয়া এই উদাহরণটা। তো যাই হোক, বলা হচ্ছে গনেরিল এন্ড রিগান কয়জন? 2 জন। লিয়ার্স ইল্ডার ডটার, তারা হচ্ছে কি কিং লিয়ারের বড় মেয়ে, 2 মেয়ে। গ্যাভ হার,
গ্যাভ হার, গ্যাভ মানে কি দিলেন, হার ফাদার তার বাবাকে, ফ্লাটারিং অ্যান্সার তার বাবাকে কি দিল, পামপট্টি মার্কা বা তোষামিদ উত্তর দিল, বুঝছো? তাহলে এখানে বলো ভুল কি আছে, বলো। এই যে এখানে দেখো এই সাবজেক্ট কি, প্লুরাল না সিঙ্গুলার? সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, বলো? প্লুরাল। তাহলে এখানে আমরা দুইজনকে দেখতে পাচ্ছি, সো এটা প্লুরাল। এই জন্য আমার এখানে যে প্রোনাউনটা আছে এটাও হবে প্লুরাল, তাই না? এই যে রিগান আর গনেরিল দুইজন মিলে কি হয়, দে। তাহলে এটার পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। পসেসিভ ফর্ম কি, দেয়ার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে দেয়ার হবে। বুঝো নাই কি? আচ্ছা, এটা বুঝে থাকলে আমি পরবর্তী এক্সাম্পলে যাই। খুবই ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় আসবে, বুঝছো? খুব ইম্পর্টেন্ট, তুমি যদি না বুঝতে পারো জিজ্ঞাসা করবা। এরপর এক্সাম্পল দেখো, বলতেছে এই হারের জায়গায় দেয়ার হবে, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো লেখা আছে সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং। সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং। This limits his vision. This limits his vision. আচ্ছা, এই বাক্যটার ভিতরে দেখো সাবজেক্ট কে বলতো? সাবজেক্ট হচ্ছে সাম পিপল। এই যে পার্সোনাল প্রোনাউন কি, সাম পিপল। তাহলে বলো তো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি এটা প্লুরাল। তাহলে এখানে আমার যে এই যে পসেসিভ ফর্মটা আছে এটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? তাহলে এখানে অ্যান্সার কি আসবে বলো? এখানে হবে হচ্ছে দেয়ার। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হওয়া উচিত ছিল, যে সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং, দিস লিমিটস দেয়ার ভিশন। বুঝতে পারছো? আচ্ছা, কারণ এই সাম পিপল এটা হচ্ছে প্লুরাল। তুমি যদি একজন দুইজন হও তাহলে তো আর পিপল হয় না, কিছু লোক, তার মানে একাধিক। তাহলে এখানে যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, সো এটার যে পসেসিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম সেটাও হবে প্লুরাল। এরপর एग्जांपल দেখো, বলছে হি ইজ এট দ্য ইপি সেন্টার। হি ইজ এট দ্য ইপি ইপি সেন্টার অফ হিজ টাইম। আচ্ছা, এই লাইনটা তো তোমাদের পারার কথা। দেখো, হি ইজ এট দা, সে ছিলেন, এট দা ইপি সেন্টার মানে সে ছিল আমাদের কেন্দ্রে বা আমাদের মধ্যমণিতে বা মাঝে, ঠিক আছে? অফ হিজ টাইম, তার সময় নাকি আমাদের সময়? আওয়ার টাইম, এটা তো আমরা হুবহু পড়েছিলাম নেলসন ম্যান্ডেলার প্যাসেজের মধ্যে, মানে সে আমাদের সময়ে আমাদের মধ্যমণি হয়েছিলেন, আমাদের মাঝখানে ছিলেন, আমাদের ভিতরে ছিলেন, তাই না? নেলসন ম্যান্ডেলার কথা এখানে বুঝিয়েছে। সো এরপরের एग्जांपल দেখো, এখানে লেখা আছে যে ইফ উই ডু দ্য সেম ফর দ্য রিচ, ইফ উই ডু if we do the same, আচ্ছা, if we do the same for the rich, for the rich, if we do same for the rich, we may find unhappiness, we may find un we may find unhappiness in him. আচ্ছা, তোমার এখানে অবশ্যই বুঝতে হবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, নাইলে কিন্তু অ্যানসার করতে পারবে না। দেখো এখানে বলছে যে ইফ উই ডু দা সেম ফর দা রিচ, দা রিচ এটা কিন্তু প্লুরাল কমন নাউন। দেখো রিচ, রিচ কি ধনী না? রিচ কি ধনী কিনা? রিচ ধনী, পুর গরিব, এগুলো অ্যাডজেক্টিভ না? তাহলে এই যে রিচ এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ আমি তোমাদের একটা নিয়ম শিখিয়েছিলাম যে যদি কোনো শব্দ ভেরি দিয়ে মিলে যায় সেটা কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি রিচ মেলে কি মেলে না? মেলে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, রিচ এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের আগে কি দা বসে? এটা যদি বসে, দেখো দা যদি বসে, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেইটার নাম হয়ে যায় প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন
নাউন। তাহলে নিয়মটা কি দাঁড়ালো দেখো, যদি দা প্লাস অ্যাডজেক্টিভ হয় তাহলে তার নাম হচ্ছে প্লুরাল কমন নাউন। দা প্লাস অ্যাডজেক্টিভ, খেয়াল করো, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটা প্লুরাল কমন নাউন। দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন। আর এটা যেহেতু প্লুরাল কমন নাউন, তাহলে এটা অনুসারে যদি কোনো প্রোনাউন বসে সেটাও কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে বলছে ইফ উই, যদি আমরা ডু দ্য সেম ফর দা, মানে আমরা যদি একই ধরনের কাজ করি সম্পদের জন্য, উই মে ফাইন্ড আনহ্যাপিনেস। আচ্ছা, ইন হিমের জায়গায় হয়ে যাবে দেম, কারণ এখানে হিম দ্বারা বোঝানো হয়েছে দা রিচকে, সো এটা প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে হিমের জায়গায় হয়ে যাবে দেম। আচ্ছা, এগুলা বুঝলাম। এরপরের এক্সাম্পলটা দেখো, আচ্ছা দেখো লেখা আছে উইদাউট এডুকেশন, without education women cannot be uplifted, women cannot be uplifted, women cannot be uplifted, so proper education should be, so proper education should be given to her। এটা করো তোমরা, টু দেয়ার হবে। আচ্ছা একটু ভালো করে বুঝো, বলছে উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, উইমেন ক্যান নট বি আপলিফটেড, নারীরা কি হতে পারবে না, ত্বরান্বিত হতে পারবে না। সো প্রপার এডুকেশন, এই জন্য যথাযথ শিক্ষা, শুড বি গিভেন, দেওয়া উচিত তাদেরকে, টু দেম হবে। এই যে দেখো টু এর পরে এখানে কি বসছে, একটা অবজেক্টিভ ফর্ম বসে, আমরা জানি কি এই প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, ঠিক না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হার আছে, তাহলে হারের জায়গায় উইমেনের বদলে ব্যবহার করতে হবে দেম, তাহলে হবে সঠিক। ওকে, এরপর লেখেন চিলড্রেন উইথ অটিজম, children with autism, children with autism vary widely, acha vary widely in their activities, in their activities, তারপরে abilities, behavior, আচ্ছা etc and symptoms may appear differently, symptoms may appear differently to him, in him, আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, এই বাক্যটা একটু বোঝো। লেখা আছে চিলড্রেন উইথ অটিজম, অটিজম কি, অটিজম কি একজন বলো তো, অটিজম কি, শাফিন বলো। প্রতিবন্ধী করে তোলে, প্রতিবন্ধী হচ্ছে বলতে প্রতিবন্ধী বলতে বোঝায় এমন কিছু অবস্থা, যে অবস্থা মানব জীবনে প্রতিবন্ধকতা তৈরি করে। তো এখানে প্রতিবন্ধী করে তোলে বললে হচ্ছে বিষয়টা স্পেসিফিক হলো না। বসো, অটিজম হচ্ছে এক ধরনের মানসিক বিকাশ জনিত সমস্যা, মানসিক বিকাশ জনিত এক ধরনের সমস্যা, মানে অনেক ধরনের সিমটমস আছে প্রত্যেকটা মানুষের, এই যে অটিজম যাদের আছে আর কি, তাদের ভিতরে এক একজনের এক এক রকমের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন দেখবা যে কিছু অটিজম আছে, এদের এমন অবস্থা হয় যে ধরো এদের কাতুকুতু দিলেও হাসতেছে না,
এদের যদি তুমি একটা থাপ্পড় দাও তাহলে তো কান্নার কথা, কান্না করতেছে না। এদের ডাকলে এরা বুঝে না যে ডাকা হইতেছে, মানে এরা বুঝতে পারে না অনেক কিছু। ঠিক আছে, অনেকে আছে এক কথা বারবার বারবার বলতে থাকে। ধরো হচ্ছে আমি বললাম শাফিন, আর একজন অটিজম সে যদি ওরে ডাকে বল শাফিন শাফিন শাফিন, এদিকে এদিকে এদিকে, তাকাও তাকাও তাকাও, এরকম। বুঝতে পারছো, এক কথা তারা একাধিকবার বলে। তো এইটাই মানে একটা অটিজমে আক্রান্ত বাচ্চার বিভিন্ন রকমের সিচুয়েশন হয়ে থাকে। বলছে চিলড্রেন উইথ অটিজম, যারা এই অটিজমে আক্রান্ত ভ্যারি মানে তাদের মধ্যে পার্থক্য হয়, ওয়াইডলি বিস্তৃতভাবে তাদের পার্থক্য পরিলক্ষিত হয় ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড আলাদা হয়। মানে একজন অটিজমের থেকে আরেকজন অটিজমের কর্মকাণ্ডের পার্থক্য হয়ে থাকে। তারপর অ্যাবিলিটিস, তাদের সক্ষমতাও আলাদা, তাদের সক্ষমতা কি আলাদা, বিহেভিয়ার আচরণ আলাদা, এটসেট্রা ইত্যাদি। এন্ড সিমটমস, এবং এই যে লক্ষণগুলো মে অ্যাপিয়ার ডিফারেন্টলি টু হিম, তার মধ্যে। হিম বলতে কাদের বুঝাইছে বলতো? অটিজম চিলড্রেনদের। তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে অ্যান্সার কি আসবে? কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি যেটা বললাম একটু, তুহিরের সামনে যেই ছেলেটা, তুমি দ্বারাই ব্যাখ্যা করো এই 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 লাইনটা। এটা কি বলছি আমি? আচ্ছা, এখানে চিলড্রেন হচ্ছে প্লুরাল, এই জন্য আমার প্রোনাউনটাও প্লুরাল হইলো, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও তো, বসো। তুমি নতুন, এই জন্য তুমি দাঁড়াও, নতুন জন। বলো এখানে আমরা কি করছি? চিলড্রেন এটা সিঙ্গুলার না প্লুরাল? চাইল্ড, চাইল্ড এটা সিঙ্গুলার, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। এটা বোঝার আরো সহজ বুদ্ধি হচ্ছে, দেখো এই যে চিলড্রেন এটা কিন্তু বাচ্চারা বলছে উইথ অটিজম, তাহলে অটিজমে আক্রান্ত কি একজন হয়? যারা আক্রান্ত হয় সমস্ত শিশুদের বোঝাচ্ছে। তাহলে চিলড্রেন উইথ অটিজম মানে যেই বাচ্চারা অটিজমে আক্রান্ত, তাহলে কি একজন দুইজনকে বুঝাইছে নাকি একাধিক? তাহলে সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। তাহলে এই জন্য বলছে যে চিলড্রেন উইথ অটিজম মে ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার, এই যে দেয়ার আছে যেহেতু, তাও বোঝা যাচ্ছে প্লুরাল। অ্যাক্টিভিটিস, তারপরে অ্যাবিলিটিস, বিহেভিয়ার, এগুলাতে তারা আলাদা। এরপর দেখো বলতেছে অ্যান্ড সিমটমস মে অ্যাপিয়ার, এবং এই যে লক্ষণগুলো এইগুলো দেখা যেতে, আচ্ছা এগুলো দেখা যেতে পারে, মে অ্যাপিয়ার, তারপর কি? হ্যাঁ, ডিফারেন্টলি ইন ইন দেম হবে, কেন? কারণ তাদের ভিতরে, তাদের ইংরেজি কি? দেম, দে দেম, তাই না? বসো, এই তো বুঝতে পারছে। আচ্ছা শোনো, এই যে ছেলে, তোমার নাম কি? হ্যাঁ, লিখন। আচ্ছা শোনো, বসো। তুমি যেহেতু নতুন, তোমার আজকের ক্লাসটা একটু বুঝতে সমস্যা হতে পারে, তো তুমি পূর্ববর্তী আরো 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাস তুমি দেখে নিবা আরএস একাডেমির ফেসবুক চ্যানেলে, অথবা আরএস একাডেমির ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে, ওই জায়গা থেকে দেখে নিবা। ক্লিয়ার? তাহলে তোমার আশা করি সমস্যা হবে না। এরপর যদি বুঝতে সমস্যা হয় পরদিন ক্লাসে বলবা, এক্সট্রা ক্লাস লাগলেও দিব, সমস্যা নেই। তাহলে এই রুলসটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট আরেকটা নিয়ম পড়াবো, যেটা অ্যাডমিশনে প্রচুর আসে, ভবিষ্যতেও আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না একজনের উচিত তার হচ্ছে স্বাস্থ্যের যত্ন নেওয়া, যেমন অনশুট, অনশুট, এরকম বলি না? তো যদি কোনো একটা সাবজেক্ট শুরু হয় ওয়ান দিয়ে, কি দিয়ে? ওয়ান দিয়ে। দেখো লেখা আছে কোনো বাক্যের সাবজেক্ট, কোনো সেন্টেন্সে বা বাক্যে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট ওয়ান দিয়ে শুরু হলে, আচ্ছা কোনো বাক্যে যদি সাবজেক্ট ওয়ান দিয়ে শুরু হয় তাহলে পসেসিভ প্রোনাউনও হবে অন দিয়ে আর কি। পসেসিভ প্রোনাউনে অলস বসে। আচ্ছা এই জিনিসটা তোমরা একটু ঝামেলায় পড়তে পারো, এটা সহজে বুঝাই দিচ্ছি। দেখো আমরা কিন্তু পড়ছি এইভাবে, খেয়াল করো, পড়ছি কি আই, মি, মাই, তারপর হচ্ছে পড়েছিলাম উই, আস, আওয়ার, তারপরে ইউ, ইউ, ইওর, এটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। তারপরে হি,
হিম, হিজ, তারপর হচ্ছে শি, হার, হার, ইট, ইট, ইটস, তারপর হচ্ছে দে, দেম, দেয়ার। এবং লাস্ট টন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বলার জন্যই এত কিছু লিখলাম। লেখা ছিল কোন একটা নাউন যদি থাকে, সেই নাউনের অবজেক্টিভ ফর্ম নাউনই হয় এবং পসেসিভ ফর্মে বসে নাউন অ্যাপোস্ট্রফি এস। মনে আছে এই নিয়মটা? মনে আছে না? ঠিক তেমনই এই যে নাউন অ্যাপোস্ট্রফি এস, এই জিনিসটা এখানে বলছে যে যদি এই জায়গায় যদি ওয়ান থাকে নামের বদলে, তাহলে অন অ্যাপোস্ট্রফি এস বসবে। এটাই লিখছি, কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ওয়ান দিয়ে শুরু হলে তাহলে অনস হবে। হ্যাঁ কি? ও এটা তো হিম হবে, আমি এটা হিজ লিখে ফেলছি বলে, তাই না? এটা হিম হবে। হ্যাঁ, খেয়াল করতে পারিনি, বলছি হয়তো হিমি। আচ্ছা, হি, হিম, হিজ, শি, হার, হার। ক্লিয়ার? এখানে দুইটাই হার হবে। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা, যে কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে তোমার পসেসিভ যে প্রোনাউন যেটা ওইটা হবে অনস। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল কি হতে পারে? ধরো লিখলাম যে অন শুড ডু হিজ ডিউটিস প্রপারলি। ওয়ান শুড ডু হিজ ডিউটি প্রপারলি। On should do his duty properly. On should do his duty properly. আচ্ছা, এইটা বুঝতে পারছো? এইখানে বলো ভুল কি আছে? On should do কোথায় ভুল? He is এ ভুল। আচ্ছা, তাহলে কি হবে হিজ এর জায়গায়? এই যে দেখো ওয়ান, অন যেহেতু আছে এটার প্রোনাউন এই যে হিজ এর জায়গায় ব্যবহার করব ওয়ান্স, এই অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স। ক্লিয়ার? এরপর দেখো আমি যদি পরের एग्जांपलটা লিখি, লেখা আছে ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ বাই ট্রাভেলিং। আচ্ছা, on can, আচ্ছা on can enhance knowledge, enhance knowledge, K N O W L E D G E, knowledge by traveling, by traveling different parts of the world, different parts of the world। আচ্ছা, my knowledge may, আচ্ছা দেখো লেখা আছে my knowledge may be enriched, my knowledge may be enhanced। বলো বাক্যটা কি সঠিক? এই বাক্যটা কি সঠিক? দেখো লেখা আছে অন ক্যান ইনহ্যান্স নলেজ, একজন মানুষ তার জ্ঞানকে বৃদ্ধি করতে পারে, বাড়াতে পারে বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন প্রান্তরে ঘুরে ঘুরে সে তার নলেজকে বাড়াতে পারে। মাই নলেজ, আমার নলেজ, মে বি ইনহ্যান্সড। এটা কি হইল? এই যে এখানে মাই, এই মাই এর জায়গায় হয়ে যাবে ওয়ান এর বদলে ওয়ান্স, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ওয়ান্স নলেজ। এটা খেয়াল রাখবেন, হ্যাঁ, যে পূর্ববর্তী সাবজেক্টের মানে সাবজেক্ট অনুসারে পরবর্তী প্রোনাউনটা ব্যবহার করতে হবে। অন এর প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব অনস। ক্লিয়ার? যেমন এখানে আমি যদি বলি যে অন মাস্ট রেসপেক্ট, রেসপেক্ট হিজ অথবা হার টিচার, মানে একজনের উচিত তার শিক্ষককে সম্মান করা। তাহলে এখানে এই হিজ হারের জায়গায় হয়ে যাবে ওয়ান্স। কেন? কারণ সাবজেক্ট হিসেবে ওয়ান আছে। এইটাই নিয়ম, যদি কোনো সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তাহলে এটার প্রোনাউন হিসেবে ওয়ান্স ব্যবহার করতে হয়। আচ্ছা, অনেক সময় হয় কি, খেয়াল করো, অনেক সময় আমরা এই নিয়মটা আমি প্রথম ক্লাসে বলছিলাম, আজকে আরো একবার নিয়ম আকারে লিখে দিব। অনেক সময় হয় কি আমরা যদি প্রোনাউন ব্যবহার করি তাহলে আমরা নির্দিষ্টভাবে বুঝি না যে এখানে আসলে কোন নাউনকে বোঝানো হয়েছে। তো সেই ক্ষেত্রে হয় কি, যেহেতু আমরা বুঝতে পারি না, এই জন্য আমরা প্রোনাউনের বদলে অনেক সময় নাউনকে ব্যবহার করি।
খেয়াল করো, আমরা প্রোনাউন কেন ব্যবহার করি? আমরা প্রোনাউন এই কারণে ব্যবহার করি যাতে ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায় বা ভাষার যে ভাষাগত সৌন্দর্য এটা বাড়ে। এখন তুমি সৌন্দর্য বাড়াইতে যাইয়া দেখা গেল যে তুমি কি বুঝাইছো, এই বাক্যের যে ভাব এটাই থাকলো না, তাইলে কি আর বাক্য হবে? মানে সৌন্দর্য বাড়াতে গিয়ে, মনে করো তুমি এটা খাবার রান্না করছো, রান্না করার পর এটা মানুষকে দিবা না, তুমি খাবা, খাওয়ার সময় আমরা একটু সাজিয়ে গুজিয়ে, হ্যাঁ, তারপরে প্লেটে নিয়ে, হ্যাঁ, বাটিতে নিয়ে খাই না? এখন তুমি সাজার মানে সাজুগুজু করাইতে যে খাবারের যে স্বাদ এটি নষ্ট করে ফেলছো, তাহলে কি হবে? হ্যাঁ, তুমি চিন্তা করলা যে খাবারের মধ্যে একটু চিনি ছিটিয়ে দেই উপর দিয়া, হ্যাঁ, তাইলে একটু মজা হবে, এমন চিনি দিছো মিঠা হয়ে গেছে আর খাওয়া যাইতেছে না, তাইলে হইলো? ঠিক তেমনি আমরা ভাষার সৌন্দর্য বাড়ানোর জন্য নাউনের বদলে প্রোনাউন ব্যবহার করি। কিন্তু যদি কখনো এমন হয় যে প্রোনাউন ব্যবহার করার কারণে বাক্যের যে অর্থ এটা খুঁজে পাওয়া যাচ্ছে না বা আমরা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে প্রোনাউনের বদলে নাউন ব্যবহার করতে হয়। কথা বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আর প্রোনাউন হবে না। যেমন আমি যদি আগের এক্সাম্পলটাই আবার লিখি, এগুলো বুঝবো, তোলা শেষ তোমাদের? যদি কেউ না বুঝে থাকো জিজ্ঞাসা করো। আচ্ছা, ধরো একটা এক্সাম্পল লিখলাম যে রহিম অ্যান্ড আব্বাস, রহিম অ্যান্ড আব্বাস আর টু ওয়ার্কার্স। আব্বাস এবং কি রহিম দুইজন ওয়ার্কার্স। হি ইজ পাংচুয়াল and he is lazy। আমার কিন্তু হিসাব ঠিকই আছে বরাবর, খেয়াল করো, হিসাব বরাবর। রহিম এবং আব্বাস দুইজনই বেডা মানুষ। দুইজনই কি মানুষ? যে কোনো বেডা মানুষের প্রোনাউন কি হয়? হি। তাহলে আমার হিসাব তো ঠিকই আছে, যে এখানে আমি লিখলাম হি ইজ পাংচুয়াল, আবার লিখলাম হি ইজ লেজি, তার মানে বুঝাইতে চাইছি একজন হচ্ছে পাংচুয়াল আর একজন হচ্ছে কি অলস। হিসাব ঠিক আছে না? কিন্তু তোমাকে যদি এখন প্রশ্ন করি যে বলো এখানে হি দ্বারা কাকে বুঝাইছি, তুমি কিন্তু বুঝতেছো না যে এখানে আসলে পরিশ্রমীটা কে আর হচ্ছে অলসটা আসলে কে। বোঝা যায়? এটা বোঝা যাচ্ছে না। তো এইরকমই বলছে যে অনেক সময় যদি এমন হয় যে যদি আমি কোনো প্রোনাউন ব্যবহার করি তাহলে এই বাক্যের অর্থ বোঝা যায় না, সেই ক্ষেত্রে প্রোনাউনের বদলে নাউন ব্যবহার করতে হয়। যেমন এখানে হি এর বদলে হয়ে যাবে হচ্ছে রহিম, এবং এইখানে হি এর বদলে হয়ে যাবে আব্বাস। এটা কিন্তু আমার গাবগাছ না, আব্বাস। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল এটা লিখি আর কি। দেখো, তাহলে এবার রুলস আকারে লিখে দিই। দেখো, বা আমাদের নিয়মটা কি, সেন্টেন্স এর ভিতরে, সেন্টেন্সের ভিতরে নাউনের পরিবর্তে, নাউনের বদলে প্রোনাউন ব্যবহারের ফলে, নাউনের বদলে প্রোনাউন ব্যবহারের ফলে, নাউনের বদলে প্রোনাউন ব্যবহারের ফলে বাক্যের অর্থ, বাক্যের অর্থ পরিপূর্ণ না হলে, বাক্যের অর্থ পরিপূর্ণ না হলে প্রোনাউনের বদলে, প্রোনাউনের বদলে নাউন ই ব্যবহার করতে হবে। আচ্ছা, কি সুরভি, বলো কি বুঝলা তুমি? ওইখানে দেখে দেখে বলো কি লেখা আছে, কি বুঝলা তুমি? তো মুখস্থ বললা, এখন একটু বুঝাই বলো আমার মতো। মানে এক কথায় হচ্ছে কি এটা, বাক্যের ভিতরে মানে যদি স্যার নাউন থাকে, নাউন থাকলে ওইটা আমরা প্রোনাউন করি। প্রোনাউনের মানে দুইটা মানে দুইজনই স্যার, দুইজনের প্রোনাউনে যদি স্যার কি হয়,
বা দুজনে যদি শি হয় তাহলে আমরা বুঝতে পারি না যে যদি আমরা বুঝতে না পারি যে আসলে প্রোনাউন দ্বারা কোন নাউনকে বুঝাইছে, তাহলে সরাসরি সরাসরি স্যার নাউন থ্যাংক ইউ, বসো, তাহলে তখন নাউন ব্যবহার করব। আচ্ছা, মনে হইছে একটা ম্যারাথন দৌড় দিছে ও, বুঝছো, মানে মানুষ একটু পড়া ধরলে কি ভয় পায়। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু এক্সাম্পল লিখি, দেখো লেখো জামাল এন্ড, আচ্ছা জামাল হ্যাড জাস্ট, জামাল জামাল হ্যাড জাস্ট, আচ্ছা জামাল হ্যাড জাস্ট সেট ডাউন দ্য overstuffed overstuffed sandwich. Sandwich. When he spotted a cockroach on the table. ককরোচের বাংলা কি? তেলাপোকা, এটা তো পারো সবাই নাকি? হি স্ম্যাশড ইট, হি স্ম্যাশড, he smashed it with his open palm, with his open palm. পাম মানে কি? পাম মানে পাম দেওয়া, কে যেন কয় পাম দেওয়া। আচ্ছা আচ্ছা, ওপেন পাম before he could it, before he could he এক্সাম্পলটা লেখো, তারপর বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এক্সাম্পলটা বুঝো আগে। বলছে জামাল হ্যাড জাস্ট সেট ডাউন দ্য ওভার স্টাফ স্যান্ডউইচ, সে সেট ডাউন করতেছিল অতিরিক্ত, ওভার স্টাফ মানে কি? স্টাফ বলতে বোঝায় যে আমাদের একটা ফুডের মধ্যে যে অতিরিক্ত যা দেওয়া থাকে এটাকে স্টাফ বলে। লাইক হচ্ছে ধরো তুমি, ভিডিও বন্ধ হয়ে যাও। আচ্ছা একটু খেয়াল করো, ধরো তুমি ফুচকা খাইতেছো, এই ফুচকার উপরে তুমি যেই ধরো হচ্ছে মরিচ, তুমি যেই ওই যে কি বলে ঘূর্ণি, আরো যা যা আর কি, টক, এই যে যা যা দিতেছো এগুলাকে বলে স্টাফ, কি বলে? স্টাফিংস। আবার তুমি বার্গার খাইতেছো, বার্গারের উপরে লেটুস পাতা আরো যা যা দেয় আর কি, সস টস যা যা অ্যাড করে, সব কিছুই হচ্ছে স্টাফ। তাহলে বলতেছে জামাল হ্যাড জাস্ট সেট ডাউন দা ওভার স্টাফড স্যান্ডউইচ হোয়েন, যখন মানে তখনই কি হি স্পটেড, স্পট মানে হচ্ছে দেখতে পেলো বা চিহ্নিত করলো, এক ককরোচ, একটা ককরোচ অন দা টেবিল, মানে টেবিলের উপরে একটা তেলাপোকা দেখতে পেলো। হি স্ম্যাশড ইট, স্ম্যাশড মানে কি? হ্যাঁ, মানে সে হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিছে আর কি, চ্যাপটা করে ফেলছে। উইথ দিস ওপেন পাম বিফোর হি কুড ইট, তাহলে কি হবে বলো? মানে এই যে তোমার তেলাপোকা খাবারটা খেয়ে ফেলার আগে বা তেলাপোকা খাবারে মুখ দেওয়ার আগেই সে হাতের তালু দিয়ে তাকে কি দিছে? একটা চাপা দিছে, বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে বলো? হি দ্বারা কাকে বুঝাইছে? তুমি কি বুঝতেছো? হি দ্বারা কি জামালরে বুঝাইছে নাকি হচ্ছে তেলাপোকারে বুঝাইছে?
তেলাপোকারে বুঝাইছে না? এখন এখানে যদি হি রাখো তুমি, তাহলে কি তোমার এখানে জামালকেও তো বুঝাইতে পারে নাকি? তাহলে এখানে তোমার এই ক্ষেত্রে পোকাটারে যেহেতু বুঝাইছে, তেলাপোকারে যেহেতু বুঝাইছে, এই জন্য আমরা একটা নাউন ব্যবহার করব, দা ইনসেক্ট। আজকে এই পর্যন্তই থাকবে। এখন তোমরা বলো